নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প মদিরেক্ষণা। বাঙালির ঘরের মেয়ের নাম সীতা। এ দুঃসাহসের জবাব দেবার জন্যই যেন সীতা মল্লিকের অভিশপ্ত জীবন। অথচ ওর চোখের হাসি, ঠোঁটের কৌতুক দেখে কোনোদিন সন্দেহ হয়নি এ হাসি হাসি নয়, এ কৌতুক করুণাশ্রিত। সীতাকে প্রথম যেদিন দেখলাম সেদিন সীতাকে আমি দেখিনি। ওর কাকা ছিলেন আমাদের আপিসের জরদাদা, বড়বাবু থেকে বেয়ারাটা অবধি সবাই ডাকত ওই নামে। বয়স বেশি নয়, দেখা তো 35-এর ডবল। 5 বছর কেরানিগিরি করার পর সকলের ক্ষেত্রেই যেমন বয়সটা রাতারাতি ডবল হয়ে যায়। গলাবন্ধ একটা কোট পরতেন, যে কোটটার দিকে চোখ পড়লেই যে কেউ তার পায়ের দিকে তাকাত, এবং পায়ের ক্যাম্বিসের জুতো জোড়া দেখতে পেলেই মাথার উত্তর মেরুতে কি যেন খুঁজত, অর্থাৎ টিকি। শুধু টিকিই নয়, বগলে ছাতাও থাকত না তার। হিসেব কষে বুঝিয়ে দিতেন 3 দিন জলে ভিজে জ্বর হওয়া এ বাজারে ছাতা হারানোর তুলনায় রীতিমতো মিতব্যয়িতা। ছাতা ভুলে যাওয়া তার পক্ষে অস্বাভাবিক না হলেও পানের কৌটো ভুল হওয়া একেবারেই অসম্ভব। পানের কৌটোর চেয়েও কিন্তু জর্দার কৌটোটার উপরই বেশি দৃষ্টি থাকত তার। বলতেন, জীবনে একটাই তো বিলাস, এই জর্দা। দামি না হোক, খুঁজে বেছে ভালো কাশির জর্দা জোগাড় করতেন তিনি। আর আপিসের যে কোনো লোক, বেয়ারা থেকে বড়বাবু এসে পান চাইত তাঁর কাছে, জর্দাও। বলতো, সত্যি এমন জর্দা কিন্তু খাইনি কখনো, আর এমন পান সাজতেও পারে না আমাদের গিন্নিরা। জর্দাদা খুশি হতেন, লাল লাল দাঁতের পাশ দিয়ে হাসি দেখা দিত আত্মতৃপ্তির। যারা পান জর্দা ছুঁতো না তারাও এসে হাত পাতত তার কাছে, আর জানলা গলিয়ে সেগুলো লুকিয়ে ফেলে দিয়ে এসে প্রশংসায় পঞ্চমুখ হতো। হেসে গলে পড়তেন জর্দাদা, বলতেন, ঠিক আছে, স্যালারি বিলটা আমি চেক করে দেবো, ইস্ট বেঙ্গলকে 2 গোল ঠুসিয়ে দিয়ে এসো। কিংবা 17 লেজারটার ফাইনাল ফিগার্সগুলো তো ঠিক আছে, যাও, 3টের মধ্যে না গেলে সেবা সদনে পৌঁছতে পারবে না। অর্থাৎ পান আর জর্দার প্রশংসা করে জর্দাদাকে সন্তুষ্ট করত সবাই। নিজেদের মধ্যে বলাবলি করতাম আমরা, জর্দাদা তো নয়, জরদাদা। জড়াজড়ি যাই হোক না কেন, বাঁচবার জন্য একটিই দাদা আমাদের। এই জর্দাদার সঙ্গে একদিন এলাম তার বাড়িতে, আর তার বাড়িতে আসার আগের মুহূর্ত পর্যন্ত ভাবলাম না কলকাতা শহরে এমন একটা বাড়ি থাকতে পারে। জর্দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়ে সীতা মল্লিক অনেক পিছিয়ে গেছে। কপাটের আড়ালে চলে গেছে সীতা, হয়তোবা স্মৃতিরও। এরপর যদি জর্দাদার বাড়িটার বর্ণনা দিতে বসি, তাহলে হয়তো সীতার মতো মেয়ের সঙ্গেও আলাপ করার ইচ্ছে হবে না। আর কি আশ্চর্য, সীতার মতো মেয়েকে 2 চোখ মেলে না দেখলে মনে হয় কিছুই যেন দেখা হলো না এই পৃথিবীর। 2-একটা কথা লাভ, তারও যদি সুযোগ না জুটে, তাহলে মনে হবে সংসার মন্থনে শুধু গড়ল উঠল। কিন্তু সীতা মল্লিককে দেখতে হলে জর্দাদার বাড়িটাও দেখতে হবে, কারণ জর্দাদার বাড়ির মতো বাড়ি না থাকলে সীতা মল্লিকের মতো মেয়ের খোঁজও মিলত না। শ্যামবাজারের ট্রাম লাইনের কোনো একটা স্টপে নেমে ডান দিকের একটা রাস্তা ধরে এবং তারপর অনেকগুলো অলিগলি পার হয়ে দুপাশে নতুন 2খানা 4তলা বাড়ির মাঝখানে যে পুরনো 1তলা বাড়িখানা, সেটাই জর্দাদার। জর্দাদার বাড়ি বলতে তার পৈতৃক সম্পত্তি ভাবার কারণ নেই। ও বাড়ির একটা অংশের ভাড়াটে তিনি, বাসিন্দে, অর্থাৎ পশ্চিমের অংশটা জর্দাদার বাসা। কিন্তু বাসা আর বাড়ি শব্দ দুটোর পার্থক্য এমনিতে অনেকে বোঝেন না। তার উপর ও পাড়ায় জর্দাদার বাড়ি এতই লোকবিখ্যাত, হঠাৎ যদি কাউকে জরদাদা না বলে তার পিতৃদত্ত নাম উল্লেখ করে প্রশ্ন করেন,
ভদ্রলোকের বাসা কোনটা? তাহলে বিমূঢ় দেখাবে লোকটিকে। আর জর্দাদার বাড়ি বলুন, যুধিষ্ঠিরের পথপ্রদর্শকের মতো মাটির গন্ধ শুকে নির্দেশ দিয়ে দেবে গন্তব্যের। কলকাতা শহরেই একটি গলির উপরে জর্দাদার বাড়ি। এক নাগাড়ে ৩০ বছর, অর্থাৎ ৫ বছর বয়স থেকে এ বাড়িতে বাস জর্দাদার। সুতরাং শুধু বর্তমানটাই নয়, অতীতটাও ২০ শতাব্দীতে পড়ে। কিন্তু জর্দাদার বাড়ির ভিতরে ঢুকলে মনে হবে ২৯ শতাব্দীতে ফিরে এলাম। দেয়ালে মহারানী ভিক্টোরিয়ার ছবিটা না থাকলে কোনোক্রমেই অষ্টাদশ শতাব্দীর পরে এক পাও বাড়ানো যেত না। শুধু শতাব্দীই নয়, শহরটা ভুলতে হয় এ বাড়ির চৌকাঠ পার হয়ে। বাইরে থেকে এতখানি পচা ধসা মনে হয় না, কিন্তু সদর আর খিড়কির এই পার্থক্য দেখে হঠাৎ আঁতকে ওঠা অস্বাভাবিক নয়। একতলা একখানা ছোট বাড়ি। সদরের দেয়ালে খড়ি দিয়ে কত কি লেখা, কতগুলো বেশ স্পষ্টই পড়া যায়। হাসি পায়। আর কয়েকটা পড়া গেলেও পড়া যায় না, পাড়ার ছেলে ছোকরাদের কাণ্ড। জর্দাদার একতলা বাড়ির ছাদে উঠবার একটা সিঁড়ি আছে, ভাঙা নড়বড়ে একটা চতুর্দিকে খোলা কাঠের সিঁড়ি। মই বললে নেহাত বাঁশ বোঝায়, তাই সিঁড়ি বলতে হয়। সিঁড়িটার কিন্তু প্রয়োজন অনেকখানি। বর্ষাকাল ছাড়া অন্য যে কোনো সময় অতিথি বন্ধুর আগমন ঘটলে তাকে সরাসরি ছাদে নিয়ে গিয়ে বসান জর্দাদা। শুধু ছাদে কেন, সামনের রাস্তা পড়ার দরুন ঘরের ভেতরও বেশ হাওয়া আর আলো পাওয়া যায় তার বাড়িতে। বাড়িতে আলো হাওয়ার বিশেষণ দুটো আছে বলেই যে জর্দাদার বাড়িটা কলকাতা শহরের বাইরে মনে হয়, বা শতাব্দীটা ২৯ বলে ভুল করতে হয় তা নয়। আসলে কলকাতা শহরে বোধহয় এই একখানাই বাড়ি, যে বাড়িতে কলের জল ঢোকে না, ইলেকট্রিকের আলো নেই, রোগশয্যায় পড়ে পড়ে যন্ত্রণায় কাতরায় না একজনও। এ বাড়ি জর্দাদার বাড়ি। এ বাড়িতেই সীতা মল্লিকের মতো মেয়ে থাকতে পারে। জর্দাদার সঙ্গে গল্প করতে করতে যখন তার বাড়িতে এসে পৌঁছালাম, তখন গলির মোড়ে গ্যাসবাতিটা জ্বলে উঠেছে। আবছা আবছা অন্ধকার চারপাশে। ৪ তলা নতুন বাড়ির জানলায় ধরা বয়সের বউ আয়নায় দাঁড়িয়ে খোঁপার বেনি বাঁধছে, যে বেনির দাঁতে চাপা কালো ফিতে গালের উপরে চেপে বসেছে কানের নিচ থেকে ঠোঁট অবধি। যে বউয়ের চোখ হাসছে এপাশে ওপাশে, একতলা বাড়ির ছাদে দাঁড়ানো সীতা মল্লিকের দিকে তাকিয়ে। কিন্তু তখন জানতাম না ওটাই জর্দাদার বাড়ি। জানতাম না যে ও বাড়িতে সীতা মল্লিকের মতো মেয়ে দাঁড়িয়ে আছে না কার্নিশ একতলার ছাদে। অন্ধকারে হাতড়ে হাতড়ে ভয়ে ভয়ে ধীর পায়ে অনুসরণ করছিলাম জর্দাদাকে। কিন্তু জর্দাদা এতটুকু টলে পড়লেন না, এতটুকু সাবধানে পা ফেললেন না। যত অন্ধকারই হোক, এ পথ যেন তার নিজের পথ। কপাটের কড়া নাড়লেন জর্দাদা। খুটখাট কি সব শব্দ হলো। কে যেন এগিয়ে এলো কপাটের কাছে। কোনো প্রশ্ন করল না, কোনো কণ্ঠস্বরও শোনা গেল না। শুধু খুট করে খিলটা খুলে দিয়ে একটা শাড়ির বিদ্যুৎ সামান্য পাশে গিয়ে দাঁড়ালো। আর চোখে আমি একবার তাকালাম তার দিকে, কিন্তু আবছা একখানা শাড়ি ছাড়া আর বিশেষ কিছু দেখা গেল না। বুঝলাম আলো নিয়ে আসা, আলো দেখানো এ বাড়ির রেওয়াজ নয়। যে যার নিজের পথ নিজেই চিনে নেয়। আমার দুর্দশাটা হয়তো জর্দাদার চোখে পড়ল হঠাৎ। বললেন, লণ্ঠনটা নিয়ে আয়। মেয়েটি এগিয়ে গেল একটু, আর সেদিকে তাকিয়ে দেখলুম সামান্য এক টুকরো ফাঁকা জায়গায় একটা কুয়ো থেকে জল তুলছেন একজন বর্ষীয়সী মহিলা। কুয়োর ধারে টিমটিম করে জ্বলছে একটা হারিকেন লণ্ঠন। লণ্ঠনটা তুলে নিয়ে ফিরে এলো মেয়েটি, আর সেই সুযোগে আমি তার মুখের দিকে তাকালাম। দেখলাম একটি করুণ কালো বিষণ্ণ মুখের ম্লানিমা। লণ্ঠন হাতে দুলিয়ে আমাদের আগে আগে পথ দেখিয়ে নিয়ে গেল মেয়েটি। হঠাৎ মাঝপথে একবার থমকে দাঁড়ালো, বললে, মেঘ উঠেছে। জর্দাদা একবার আকাশের দিকে তাকিয়ে বললেন, এর পরের কথাগুলো বোধহয় অপ্রয়োজনীয় বলেই কেউ কোনো কথা বলল না। মেয়েটি একটি ছোট্ট ঘরের মধ্যে ঢুকল। ঢুকতে বলল যেন আমাকে আলোর ইশারায়। টুলের উপরে নামিয়ে রাখল লণ্ঠনটা।
তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। জর্দাদার মতো মানুষ না থাকলে এমন বাড়িও থাকতো না, আর জর্দাদার বাড়ির মতো বাড়ি না থাকলে এমন কালো করুণ ম্লান মুখের পরিচয় পেতাম না কোনো দিন। কিন্তু তার চেয়েও বড় কথা, জর্দাদার বাড়িতে এমন একটি মেয়ে না থাকলে সীতা মল্লিকের মতো মেয়ের খোঁজ পাওয়া যেত না। লণ্ঠনটি টুলের উপরে রেখে মেয়েটি যখন ঘর থেকে বেরিয়ে গেল, তখন বুঝতে পারলাম ঘরে আমি একা দাঁড়িয়ে আছি। জর্দাদা আমার পিছন থেকে কখন সরে পড়েছেন। বুঝলাম যতক্ষণ না জর্দাদা ফিরে আসছেন, সম্ভবত হাত পা ধুয়ে, ততক্ষণ দাঁড়িয়েই থাকতে হবে। কারণ ঘরের মেঝেটা পরিষ্কার তকতক করলেও মেঝের উপর তো আর বসে পড়া চলে না। অথচ বসবার মতো কোনো কিছুই খুঁজে পেলাম না ঘরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটার তল্লাশ নিলাম। একদিকের দেয়ালে দেখলাম ক্যালেন্ডার কাটা মহারানী ভিক্টোরিয়ার ছবি, আর একদিকে ফটোয় একটি বৃদ্ধের মৃতদেহ ঘিরে অনেকগুলি নারী পুরুষের মুখ। এক কোণের কুলুঙ্গিতে লক্ষ্মীর ঝাঁপি, আর এক কোণে একরাশ বিছানা স্তূপ করা, শাড়ির পাড় জুড়ে বানানো আচ্ছাদন তোরঙ্গের উপরে। জর্দাদার বাড়ির মতো বাড়ি না থাকলে এমন একখানা ঘরের পরিচয়ও পেতাম না কোনো দিন। আর এমন একখানা ঘরের পরিচয় না পেলে সীতা মল্লিকের মতো মেয়ের দেখা পেতাম কি করে? ঘরখানার চতুর্দিকে চোখ বুলিয়ে আনতে 2 মিনিটও হয়তো যায়নি, হঠাৎ কপাট খোলার শব্দ হলো। জর্দাদা গামছায় হাত পা মুছতে মুছতে ঢুকলেন, আর তার পিছনে আবার সেই শাড়ির বিদ্যুৎ। কিন্তু বেশ বুঝলাম, এ শাড়ি আগের শাড়ি নয়, এ বিদ্যুৎ হিরণ্য উজ্জ্বল। মেয়েটি ঘরে এলো একটি মাদুর হাতে নিয়ে। একপাশে মাদুরটা বিছিয়ে দিল, তারপর ধীরে ধীরে বেরিয়ে গেল। ইচ্ছে থাকলেও তার মুখের দিকে তাকাতে ভুলে গেলাম। দেয়ালে ঠেস দিয়ে বসে পড়লাম মাদুরের উপরে, আর ভাবলাম সীতা মল্লিক নিশ্চয়ই আবার আসবে। সীতা মল্লিক আসবে এ কথা অবশ্য ভাবিনি, কিন্তু তার মুখের দিকে না তাকিয়েও মনে হয়েছিল এমন মেয়ে একা জর্দাদার বাড়িতেই থাকতে পারে, আর এমন মেয়ে এক সীতা মল্লিকই হতে পারে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, উদ্গ্রীব হয়ে রইলাম, কিন্তু দেখা পেলাম না। আর বাধ্য হয়েই জর্দাদার বাড়িতে আবার আসতে হলো। দ্বিতীয় দিনে সীতাকে খুব স্পষ্ট চোখে দেখলাম। 2 কাঁসার গ্লাসে করে চা দিয়ে গেল ও, থালায় মুড়ি আর লঙ্কা। চোখ তুলে সেদিনই আমি প্রথম দেখলাম অদ্ভুত সুন্দর একখানি মুখের করুণিমা, অথচ সারা দেহে যৌবন জোয়ার। চোখের তারা হরিণের চোখের মতো কালো, শিশুর মতো কৌতুকে উজ্জ্বল, কিন্তু কোথায় যেন ব্যথাতুর। জর্দাদা বললেন, এই সীতা। বললেন সীতা চলে যাবার পরে। বললাম, নামটা যেন মুখের ওপরই লেখা রয়েছে, কে হয় আপনার? সীতা মল্লিক, কাকা বলে আমাকে, হয় না কেউ। ব্যাস, চুপচাপ। আর কোনো কথা বললেন না জর্দাদা, আর আমার মনে হলো কোনো কথা বলার প্রয়োজনও নেই। কিন্তু সীতার সঙ্গে কথা বলার জন্যে আমি উন্মুখ হয়ে উঠলাম। মনে হলো সীতার মতো মেয়ের পরিচয় না পেলে, সীতার মতো মেয়েকে না দেখলে জীবন ব্যর্থ হতে পারে, আর সীতার মতো মেয়ের দেখা পেয়েও কথা বলতে না পারলে জীবন দুঃসহ হয়ে ওঠে। সুতরাং জর্দাদার বাড়িতে ঘন ঘন আসতে শুরু করলাম আমি, আর এই ঘন ঘন আসার ফলে সীতার সঙ্গে খানিকটা ঘনিষ্ঠও হয়ে পড়লাম। বুঝলাম সীতাকে না দেখে যেমন আমি অধৈর্য হয়ে উঠি, তেমনি সীতাও। জর্দাদার বাড়িতে ছিল মান্ধাতা আমলের একখানা পুরনো গ্রামোফোন। আমি পিন কিনে আনতাম, আর নতুন রেকর্ড। সীতাও রবিবারের দিন গুনত। জর্দাদাকে বলতাম কখনো কখনো, সত্যি মেয়েটিকে আমার বেশ লাগে, মায়া হয়। জর্দাদা বলতেন, কিন্তু আর কিছু বলতেন না। সীতা খুব ভালো উল বুনতে পারত, উল কিনে আনতাম আমি কখনো কখনো। উল কেনার পয়সাটা যে কত চেষ্টায় বাঁচাতে হতো তা জানত না সীতা। আমার জন্য একটা নতুন সোয়েটার বোনাতেই ওর আনন্দ। জর্দাদাকে বলতাম, সত্যি সীতার মতো এমন তাড়াতাড়ি উল বুনতে দেখিনি কাউকে। কোনো গুণই তো কাজে লাগলো না। দীর্ঘশ্বাস ফেলতেন জর্দাদা।
কিন্তু আর কিছু বলতেন না, কিছু বলতেন না, কিছু বুঝতেনও না জর্দাদা। কিন্তু জর্দাদার ছোট বোন মালতী, যে প্রথম দিন কপাট খুলে লণ্ঠন দেখিয়ে এসেছিল ঘর অবধি, সে বুঝত সবই, বলতো, অবশ্য জর্দাদার অনুপস্থিতিতে। মালতী মুখ ফুটে যত না বলতো তার চেয়ে বেশি হাসত, আর ওর হাসি এমন অনেক কথা বলতো যে কথা মুখ ফুটে বলা চলে না। কোনো এক রবিবারে হয়তো বিশেষ কোনো কাজে আটকা পড়ে গেলাম, সকালে কিংবা দুপুরে, আর শুনলাম জর্দাদা বাজারে বেরিয়ে গেছেন, অথবা থিয়েটারে, দেখতে নয় রিহার্সালে, এবং আমাকে অপেক্ষা করতে বলে গেছেন। অপেক্ষা করার তাগিদটা যত না জর্দাদার, তার চেয়ে ঢের বেশি আমার, যত না আমার তার চেয়ে ঢের বেশি সীতা মল্লিকের মতো মেয়ের, আর যত না সীতার তার চেয়ে অনেক বেশি তাগিদ মনে হতো মালতীর। হাসিতে শরীরটাকে দোপাটির ঝাড় বানিয়ে, কৌতুক হিল্লোলে রজনীগন্ধা, মালতী এসে মাদুর বিছিয়ে বসতে বলতো, পাতা উল্টাবার জন্য এনে দিত বইপত্র, সারাক্ষণ পাশের ঘরে ঠুংঠাং আওয়াজ করে সান্ত্বনা জানাতো, বসুন, চা হচ্ছে। কিন্তু একবারও আসত নাই এই সময়টায়, কারণ এ সময় ছিল সীতা মল্লিকের সময়। সীতা আসত, নেহাত যেন কাজের আহ্বানে, ঘরের এদিকে ওদিকে কি যেন খুঁজত, ঝিনুক নয়তো চিরুনি, কিছু একটা খুঁজতেই এসেছে যেন। তারপর বিছানার স্তূপগুলো খোঁজাখুঁজি করত, শাড়ির পাড় দিয়ে বানানো ট্রাঙ্কের ঢাকাটা খুলত আর লাগাতো, এবং হঠাৎ একসময় একটা কোনো কথা বলে ফেলত আমার উদ্দেশ্যে। সারা ঘরখানা তন্ন তন্ন করে সীতা কি খুঁজছিল তা জানতে বাকি থাকে না আমার। বুঝতে পারি কথা খুঁজে পাওয়া কত শক্ত ওর পক্ষে। দয়ার শরীর আমার, বিশেষ করে সীতার জন্য আমার করুণার সীমা নেই। আমি তাই কোনো দিন নিজেই কথা ধরিয়ে দিতাম, আর কখনো বা এমব্রয়ডারি করা এক টুকরো কাপড় এনে সীতা দেখাতো আমাকে, বলতো, কেমন হয়েছে বলুন। আবার কখনো হয়তো সাদা এক টুকরো কাপড় আর পেন্সিল এনে বলতো, একটা কিছু ডিজাইন এঁকে দিন, এমব্রয়ডারির ডিজাইন নেই আমার কাছে। পেন্সিল আর কাপড় নিয়ে শুরু হয়ে যেত আমার কসরত। শেষ অবধি কিছুই আঁকা হতো না, অর্থাৎ যা আঁকা হতো তার সুতো খরচ করে নকশা করার যোগ্য নয়, তাই কাপড়টা চেয়ে আনতাম আমি, বলতাম, বাড়িতে বসে বসে আঁকবো ভালো করে, এবং কাল জর্দাদাকে দিয়ে দেবো অফিসে। শুধু আমি কেন, সীতাও জানত শেষ অবধি আঁকা হবে না, তবু অনেকক্ষণ ধরে চেষ্টা চলত। হিজিবিজি পেন্সিলের দাগ পড়ত কাপড়ের উপরে। আমাদের বাড়ির পাশেই থাকতো একজন আর্টিস্ট বন্ধু, কালীঘাট পার্কের ওপারে সতীশ মুখুজ্জে সড়কে। তাকে না পেলে ঢাকুরিয়ার লেভেল ক্রসিং পর্যন্ত চলে যেতাম, প্রহ্লাদ কেবিনের দোতলায়। যেদিন ভাগ্য অপ্রসন্ন, দুজনেই নিখোঁজ, সেদিন যেতে হতো ডিজে কিমারে চাকরি করা অন্য এক আর্টিস্ট বন্ধুর কাছে। সেই সবদি যেমন করে হোক ডিজাইনটা আঁকিয়ে এনে নিজের বলে চালিয়ে দিতাম সীতা মল্লিকের কাছে। তা সত্ত্বেও সীতার সামনেই যে আধ ঘন্টা ধরে কসরত চলত, কসরত চালাতাম, আর সেসবদি কিছুই আঁকা হবে না জেনেও সীতা জেদ ধরত যে ওর সামনেই আঁকতে হবে। তার কারণ, এছাড়া আমাদের পরস্পরের পাশাপাশি বসার, কাছাকাছি কথা বলার, হঠাৎ হেসে উঠে পরস্পরকে ছোঁয়াছুঁই করার আর কোনো পথ ছিল না। ইচ্ছে করলেই পথ করে নেওয়া যেত, কিন্তু পথ করে নেওয়ার দিকে মন যায়নি কোনো দিন। আমার কাছে সীতা যে মালতী নয় এ কথা যেমন প্রকাশ করতাম না কোনোভাবে, তেমনি আমি আর জর্দাদা দুজনে ভিন্ন ব্যক্তি। সীতার হাবভাব ব্যবহার তা স্বীকার করত না। তবু আমি মনে মনে ঠিকই বুঝতাম সীতা মল্লিক আমার চোখে সীতাই, মালতী নয়। আর ওর চোখ প্রকাশ না করলেও মন নিশ্চয়ই বুঝিয়ে দিত ওর চোখকে যে আমি জর্দাদা নই। আর একজন বুঝিয়ে দিত আমাদের সম্পর্ক, যতটা না কথায়, হাসিতে তার চেয়ে অনেক বেশি। গ্রামোফোন রেকর্ড লাগাবার সময় মালতী একেবারে গা ঘেঁষে বসত আমার, আর চোখে দুষ্টু দুষ্টু হাসত। বুঝতে পারতাম
ও কেন এত গা ঘেঁষে বসতে চায়, অর্থাৎ ও এত কাছাকাছি না বসলে সীতা কাছে আসতে পারে না। মালতীর গা ঘেঁষে বসার ফলে সীতার সঙ্গে হাত ছোঁয়াছুঁইটা নির্লজ্জ দেখায় না। তারপর মালতী হঠাৎ একসময় উঠে সামনে গিয়ে বসত, আর সীতার কাঁধ যেখানে আমার বাহুমূল স্পর্শ করেছে সেদিকে স্থির চোখে তাকিয়ে থাকত। সীতাদি, সরে বসো না একটু। সীতা শুনত। মালতীর মুখের হাসিতে বুঝত এ সাবধানী শুধুই দুষ্টুমিতে ভরা। তবু এই স্পষ্ট কথার লজ্জায় সীতার পিঠ বেঁকে যেত ধনুকের মতো, মাথায় সে ঠেকতে চাইত মাটিতে। এমনিভাবে দিন কাটছিল। কিন্তু তারপর এমন দিন এলো তখন আর দিন কাটতে চায় না। অনেক ভাবলাম, অনেক দিন ধরে ভাবলাম, কিন্তু কুল কিনারা খুঁজে পেলাম না কিছু। শেষে জরদাদাকে বললাম, সীতার বিয়ে দেবেন না জরদাদা? জরদাদা চমকে চোখ তুললেন। তারপর চোখ ছলছল করল জরদাদার। দীর্ঘশ্বাসে ম্লান হলেন। কপাল পোড়া মেয়ে, দীর্ঘশ্বাসের স্বরে বললেন জরদাদা। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার জরদাদা, যদি আপত্তি না থাকে? জরদাদা বললেন, কি আর আপত্তি থাকবে, ওর জীবন শেষ করেই এসেছে ও আমার কাছে, বেচারি। বললাম, সে কি, সীতা বিধবা? না রে ভাই। আবার দীর্ঘশ্বাস ফেললেন জরদাদা। বললেন, তার চেয়েও বেশি। মেয়েটার কথা ভাবলে কষ্ট হয়। বিধবা হলেও তো খানিকটা শান্তি পায় হতভাগী। আমি অপেক্ষা করলাম। ভাবলাম সীতার করুণ ইতিহাসের কিছুটা অন্তত বলবেন জরদাদা। কিন্তু জরদাদা কিছুই বললেন না। বললেন, থাক, কি হবে ও সব শুনে, শুধু ব্যথা পাবে, দুঃখ হবে ওর জন্য, বলে চুপ করে রইলেন এবং আর কোনোদিন কোনো কথা উল্লেখ করলেন না সীতার সম্বন্ধে। আমিও আর সীতাকে চিনতে পারলাম না, জানতে পারলাম না সীতা মল্লিকের মতো মেয়ের মুখে এমন করুণ বিষণ্ণ ছায়া কেন পড়ে, আর অমন ব্যথা থমথম সজল চোখে কেনই বা মোদির মুগ্ধ দৃষ্টির ঝলসানি দেখা যায় আমার উপস্থিতির সঙ্গে সঙ্গে। শুধু এইটুকুই জানলাম, জরদাদার বাড়ির মতো বাড়ি এই কলকাতা শহরেই থাকতে পারে, যে বাড়িতে সীতা মল্লিকের মতো মেয়ের খোঁজ পাওয়া যায়, যে মেয়ের দু চোখে শুধুই জল, কিন্তু তবু মনে সবুজ পাতা ধরতে চায়। আর কি আশ্চর্য, জরদাদার বাড়ির মতো বাড়ি না থাকলে মালতীর মতো মেয়েরও খোঁজ পাওয়া যায় না, আর মালতীর মতো মেয়ের খোঁজ না পেলে জানা যায় না যে সীতা মল্লিকের মতো মেয়েও থাকতে পারে। আর সীতার মতো মেয়েকে দু চোখ মেলে না দেখলে মনে হয় কিছুই যেন দেখা হলো না এই পৃথিবীর। আর দু চোখ ভরে দেখার পরে সীতার মতো মেয়ের সঙ্গে দু এক টুকরো কথা না বললে মনে হয় কথার নেই প্রয়োজন। আর কথা বলতে পেয়েও কথার মতো কথা বলতে না পেলে মনে হয় জীবনটাই দুঃসহ। শেষ হলো রমাপদ চৌধুরীর গল্প মদিরেক্ষণা। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।